আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপা হককে প্রধান উপদেষ্টা। বিগত ৩ সংসদ আর এমপিদের ভুয়া আখ্যা। ১৬ বছর ধরে অবাধ নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষ। ব্যালটের মাধ্যমে গণতন্ত্রের পাশাপাশি ফিরবে নাগরিক অধিকার, বলছেন রাজনীতিবিদরা। তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। ক্ষমতায় এলে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস জামায়াতের। এবং জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা। হাসিনাকে আশ্রয় দিয়ে মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত, মন্তব্য সার্জিসের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। আগামী জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝিতে আগামী সংসদ নির্বাচন হবে। বিগত সময়ে ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন কথা বলার অধিকার ফিরে পেয়েছে। সুরায়া মুন্নির রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হকের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। এ সময় আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় রয়েছে। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আবার আসার আগ্রহ প্রকাশ করেছেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। তবে সারা দেশের মানুষ এখন তাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ও নারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে লুৎফি সিদ্দিকী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের উদ্যোগ নেওয়া হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ তাকিয়ে আছে একটি অবাধ নির্বাচনের দিকে। আগামীতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান বহু বছর বঞ্চনার শিকার ভোটাররা। বিএনপি নেতারা বলছেন, দ্রুত নির্বাচন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে নাগরিক অধিকার। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পরপর ৩টি নির্বাচনে জনগণের ভোটের প্রত্যাশা পূরণ হয়নি। পাতানো নির্বাচন থেকে শুরু করে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। হাসিনা সরকার অনুগত প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। প্রতিটি নির্বাচনে দেখা যায়, মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলেও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছিল পতিত সরকার। এ অবস্থায় দেশে আগামীতে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সহ সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সাধারণ মানুষের। ভোটের মাধ্যমে যদি সরকার আসে তাও তো ভালোই, কিন্তু আমরা তো ভোটটা দেওয়ার ওই সময়টা পাইতাছি না। সুষ্ঠু নির্বাচন চাই, যে সরকারি আসুক। 15 বছর ধরে আমি ভোট দিতে পারিনি, এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুন্দর একটা সুষ্ঠু ভোট হোক। নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি জানান, দেশে দ্রুত নির্বাচন দেয়া এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদের পতন হয়েছে, এইটা মানুষের আশাবাদের একটা জায়গা করে দিয়েছে। ফলে মানুষ আশাবাদী হতে চায় যে এবারে ভোটটা ঠিক মতো দিতে পারবো, গণতন্ত্র ফিরে আসবে, কথাবার্তা বলতে পারবো, আর যে দুঃশাসন, অত্যাচার, নির্যাতন ছিল এগুলো থাকবে না। একটা দেশ হবে, দেশটা বাসযোগ্য। ফ্যাসিবাদের পতন হওয়ার ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ সমাজ। দ্রুত নির্বাচনই পারে তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
নতুন প্রজন্মের জন্য একটি ভালো বাংলাদেশ গড়তে হয়, সুন্দর বাংলাদেশ গড়তে হয়, মানবিক বাংলাদেশ গড়তে হয়। সেইটার জন্য কিন্তু একটি ভালো সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকল দলমতকে ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসতে হবে। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনগণের সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোট ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে জগদ্দল পাথর সেটা সরানো সম্ভব হয়েছে। এখন জনগণ যে ভোট বঞ্চিত ছিল সেই বঞ্চনার অবসান তো ঘটাতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের পক্ষে রাজনীতিবিদ ও সাধারণ মানুষ, কারণ তারা মনে করছেন নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের বিকাশের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4 মামলা বাতিল করে রায় দেন। ক্ষমতায় এলে কারো উপর অবিচার করা হবে না বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, একজন নিরপরাধকেও মামলার আসামি করা হবে না। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, আজীবন ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ময়মনসিংহের মুক্তাগাছা থানায় অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে স্বৈরাচারী শাসনামলে দেশ ও দলের উপর নানা নিপীড়নের চিত্র তুলে ধরেন দলের শীর্ষ নেতারা। 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামায়াত ইসলামী বাংলাদেশের এই 17.5 বছরে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কড়া সমালোচনা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্য কেউ ক্ষমতায় আসুক না, সারা জীবন সে ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হিটলারের মতো এই জাতিকে হাতের মুঠে শাসন করবে বলে সে কেয়ারটেকার সরকারের বিধানটাও সে বাতিল করে দিয়েছিল। আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি, সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে আবার ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এদিকে শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের। বক্তব্যে তিনি বলেন, নাগরিকের সম্পদ এবং ইজ্জত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর জামায়াত ইসলামী। ধর্ম পালনে কোথাও কেউ বাধার সম্মুখীন হবে না। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের সন্তানদেরকে, গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। ঘুষ, চাঁদাবাজি এবং দখল বাণিজ্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় জানান জামায়াত ইসলামীর আমির। আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে, এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে 6 দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দল এবং মানুষের মতামত নেয়ার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয় বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলের ইতিবাচক সাড়া রয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আবারও আলোচনায়। এ বিষয়ে নাগরিক কমিটিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানে দেশের মানুষের অংশগ্রহণ ছিল, ঘোষণাপত্রেও জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। এই প্রক্লেমেশন অফ রেভলিউশন, এটা বাস্তবায়ন, এটার ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার
প্রতিফলন ঘটবে। এজন্য আগামী 6 জানুয়ারি থেকে সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দ্রুত কাজ শুরু না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক, এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গেল 16 বছরে ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, তাদের কাছে সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার দাম বেশি ছিল। শনিবার দুপুরে চট্টগ্রামে এক গোলটেবিল আলোচনায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে গোলটেবিল আলোচনার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে না। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামীর যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক টিকে থাকবে। তিনি বলেন, ক্ষমতাকে নিরাপদ করতে ভারতের দাসত্ব বরণ করেছিল আওয়ামী লীগ। তাদের কাছে দেশ ও মানুষের চেয়ে ক্ষমতার চেয়ার বড় হয়ে ওঠে। ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায়, এই নীল নকশা শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চল, এই উপমহাদেশ, এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম, তারা এগুলোতে আর বিশ্বাস করে না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ভারত এখনো ষড়যন্ত্র করছে। ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু ৫৩ বছর নয়, ৮৩ বছর ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেয়া কর্মসূচি ও পরিকল্পনার সঙ্গে ইসলামী দলগুলো একমত বলেও জানান তিনি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের। প্রচণ্ড শীতে বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম। ঠান্ডা বাইরে হওয়া যাচ্ছে না, কুয়াশা, মেঘ। প্রচন্ড শীতের কারণে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত প্রচন্ড শীত। এই শীতে কেউ বেড়াইতে পারতেছে না। ঠান্ডার কারণে আমাদের মনে করেন কুয়াশাতে গাড়ি চালানো খুব সমস্যা হয়ে যায়, দেখা যায় না রাস্তা। ঠান্ডা, কুয়াশা, শীত, খুব বাইরে যায় না, হাত পা টাটা যায়। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রংপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। যারা শীত বস্ত্রের জন্য হাহাকার করতেছে, তাদেরকে যদি সবাই বিত্তবানরা যদি তাদেরকে সবাই যদি একটু
শীতবস্ত্র দিয়ে দিত, তাহলে খুবই উপকার হতো এই এলাকার লোকের। মানুষ খুব কষ্টে আছে, বেড়ানো নেওয়া অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। হাড় কাঁপানো শীত পড়েছে কুড়িগ্রামেও। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। কোথাও দেখা মিলছে না সূর্যের। গত 4 দিনে 8 থেকে 11-তে ওঠানামা করছে তাপমাত্রা। হিম বাতাস ও ঘন কুয়াশার দাপটে ঢেকে আছে দেশের 13টি জেলার সর্বত্র। আফরিন পপি, মোহনা সংবাদ। চলমান শৈত্যপ্রবাহে বেড়েছে হিমেল বাতাসের তীব্রতা। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে জরুরি দরকার শীতের পোশাকের। তাই তো নিম্ন মধ্য আয়ের মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন রাজধানীর ফুটপাতে। সাশ্রয়ী দামে শীতের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা, আর বিক্রি কিনে ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। ফুটপাতে শীতের পোশাকের দরদাম জানাচ্ছেন মুনতাসির মামুন। সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। শীত নিবারণ করতে তাই তো সবার ভরসা এখন ফুটপাত। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে শীতের পোশাক বিক্রি হচ্ছে। চন্দ্রিমা মার্কেট, চাঁদনী চক এবং ঢাকা কলেজের রাস্তার দুপাশে এখন ক্রেতাদের ভিড়। এবার কিনছি কুটি কিনছি, জ্যাকেট কিনছি, ছেলে মেয়ের জন্য কাপড় কিনছি, ও শীতের কাপড় যা যা লাগে সবই কিনছি। দাম মোটামুটি বাড়ছে 2 দিন, 100 টাকা পিস বেচতেছে। ক্রেতারা বলছেন ফুটপাতের দাম অনেক কম, আরামদায়ক পোশাকও পাওয়া যাচ্ছে। মার্কেটে গেলেই কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনতে হয় পোশাক। গতবারের চাইতে মোটামুটি দেখা যায় শীতের কাপড় মোটামুটি এবার ভালো, কাপড়ের পজিশন ভালো, মোটামুটি পজিশন ভালো, তারপর টাকা পয়সা একটু হাই দিয়ে কিনতে হবে। অন্য বছরের চেয়ে এবছর মোটামুটি মানুষ কেনার জন্য সাধ্যের মধ্যে আছে সমস্ত পণ্য। ফুটপাতের দোকানে হুডি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়, সোয়েটার 350 থেকে 700 টাকায় এবং চাদর পাওয়া যাচ্ছে 250 থেকে 450 টাকায়। শিশুদের পোশাকের চাহিদা আগের চেয়ে বেড়েছে বলছেন বিক্রেতারা। মালের দাম একটু গোডাউন একটু বাড়তি, তো আমাদের এখানে শীত তো এই কারণে বাড়তি। শৈত্য প্রভাব পড়ছে কারণে আমাদের ব্যবসাটা মোটামুটি অনেক ভালো, মালটা সেল হইতেছে, যে মালটা আটকা ছিল ওটা বিক্রি হয়ে যেতেছে। জিনিসপত্র সবকিছু একটু বাড়তি, গ্যাসে বাড়ছে এবার একটু বাড়তি, এভাবেই কেনে কাস্টমার সব। মানুষের হাতে পয়সা করি কম, গতকাল আমার বেচা কিনে হয়েছিল টুকটাক, আজকে একটু কম। বেচা কিনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আর আগের থেকে তুলনামূলক একটু কাস্টমার কম, কারণ যেই শীতটা পড়ছে এই শীতটা আসলে ব্লেজারের কাস্টমারের শীত না, জ্যাকেটের শীত। শীত যতই বাড়ছে ফুটপাতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। নিম্ন ও মধ্যবিত্তদের কাছে পরিবারের চাহিদা পূরণের একমাত্র গন্তব্য এখন ফুটপাত। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা। লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকের রয়েছে প্রায় 10 কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট। 2004 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন টিউলিপ। খবরটি প্রকাশ্যে এনেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টিউলিপ ও ওই আবাসন ব্যবসায়ী। মোহাম্মদ ওলিউল্লাহর ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আবাসিক ব্যবসায়ী আব্দুল মুতালিফ। তিনি বিশেষ সুবিধা পাওয়ায় টিউলিপকে ফ্ল্যাটটি উপহার দেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাটটির অবস্থান লন্ডনের কিংস ক্রস এলাকায়। 2001 সালে প্রায় 2 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন 2004 সালে। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা না হলেও এটির দাম প্রায় 10 কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ফ্ল্যাটটি পাওয়ার পর বেশ অনেকদিন টিউলিপ ওই ফ্ল্যাটেই থাকতেন। যদিও টিউলিপের মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসকে ফ্ল্যাট নিয়ে প্রকাশিত খবরটি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। অভিযোগ ওঠার পর বিবিসির এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, টিউলিপের উপর তার সরকারের আস্থা রয়েছে। মোহাম্মদ ওলিউল্লাহ, মোহনা সংবাদ। চতুর্থ দিনে এসেই ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার সকালে দর্শনার্থীর আনাগোনা কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে।
মেলা উপলক্ষে বিশেষ ছাড় থাকায় সন্তুষ্ট ক্রেতারা, বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। এসইউ সেলিমের প্রতিবেদন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন সকালে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়তে থাকে আনাগোনা। সন্ধ্যা নামতে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম হয় মেলা প্রাঙ্গণ। মেলায় গৃহস্থলী পণ্য ও ফার্নিচারের পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর স্টলেও ছিল বাড়তি ভিড়। ক্ষুদ্র ও কুটির শিল্পের নান্দনিক বিভিন্ন পণ্যের স্টলেও ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতো। সব মিলে মেলায় এসে সন্তুষ্ট ক্রেতারা। নতুন বাংলাদেশে এবারের যে মেলাটা হচ্ছে, সত্যি আমরা অনেক আনন্দিত এবং মুখরিত এই মেলায় এসে। মেলায় আমার অনেক ভালো লেগেছে আর অনেক কিছু দেখে অনেক আনন্দিত আমি। এবারকার অনেকটাই খুব ডিসকাউন্ট পাচ্ছি, অনেকটাই কম পাচ্ছি। ভালো লাগে। ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং হংকং সহ 60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় রয়েছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। ব্যবসায়ীরা জানান অন্যবারের চেয়ে এবারের মেলায় বেচা বিক্রি ভালো। শুরুর থেকে ডিসকাউন্ট দিচ্ছি যেন আমাদের কাস্টমারদের কাছে আসুক, পণ্য কিনুক। আল্লাহর রহমতে আমরা ভালো সাড়া পাচ্ছি বেলসের কারণে। আমাদের বেচা কিনা মাশাআল্লাহ ভালোই আছে, কাস্টমার আছে অনেক। গতকালও আমাদের ফেয়ার গিয়েছে, তো আমরা মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছি। বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। চোখের জলে তাকে বিদায় জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। অঞ্জনার চলে যাওয়ায় চলচ্চিত্র অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তারা। শনিবার বাদ জোহর এফডিসিতে প্রথম, এরপর চ্যানেল আই প্রাঙ্গণে হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। আরও জানাচ্ছেন বুশরাত জাহান। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অঞ্জনা বহুল আলোচিত একটি নাম। দীর্ঘ 40 বছরের অভিনয় জীবনে তিনি 300-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়, নৃত্য ও মডেলিং এই তিনটিতেই রয়েছে তার সফল বিচরণ। অঞ্জনা রহমানের জন্ম 1965 সালের 27 জুন। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। 1981 সালে গাংচিল এবং 1986-তে পরিণীতার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা রহমান। নানা শারীরিক সমস্যা নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে নেওয়া হয় পিজি হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষায় রক্তের সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিন ছিলেন লাইফ সাপোর্টে। অবশেষে শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান অঞ্জনা। বাদ জোহর প্রিয় এফডিসিতে হয় তার প্রথম জানাজা। সেখানে ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। আমাকে নিয়ে আমার বোন, দুলা ভাই, আমার ভাগিনা, ভাগ্নি, ওদেরকে নিয়ে আমার পুরো পৃথিবী ছিল। মানে আমরা আমার একটা পৃথিবী ছিলাম। আমরা গ্রেটফুল শিল্পী সমিতির কাছে। আমার নায়িকাও ছিলেন প্রতীক্ষা ছবিতে। তো তখন ছবি করতে গিয়ে দেখেছি যে আমি নতুন হিসেবেও আমাকে এতটুকু অবজ্ঞা করেননি। অঞ্জনা আপা যে আমার কত আপন ছিল আর কত ভালো মনের একজন মানুষ ছিল, সেটা একমাত্র আমি জানি। আমাদের ফিল্মে যত জুনিয়র আর্টিস্ট যা আছে সবার সাথে ভালো ব্যবহার করতো। অঞ্জনার চলে যাওয়া চলচ্চিত্র শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি, এমন মত দিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার যারা আছে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত, তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখতে, অন্তত এই মৃত্যু অনিবার্য, আমরা যাতে সবাই এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করি। 40 বছরের ক্যারিয়ারে 300-র বেশি সিনেমায় অভিনয় করেন অঞ্জনা রহমান। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শেরপুরের শ্রীবর্দী থানার খড়িয়াকাজিরচর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 2015 থেকে 10 বছরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 129 জনের। এর মধ্যে 2024 সালেই 32 দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন, আহত 37 জন। তবুও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি মালিকদের কাছে বরাবরই উপেক্ষিত। ঠিকমতো বেতনও পান না শ্রমিকরা। সুমন কুমার দের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
শ্রমিকদের স্থায়ীভাবে চাকরি না পাওয়া, 1 ঘন্টা পর পর 15 মিনিটের বিশ্রাম না দেওয়া, নির্দিষ্ট সময়সীমার আগে শ্রমিকদের লোভ দেখিয়ে জাহাজ কাটতে বাধ্য করা, ইয়ার্ডগুলোতে যোগ্য সেফটি অফিসার না রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শদাতার নিয়োগ না দেওয়া। জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনার পেছনে এরকম 5টি বিষয় তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। শ্রমিক প্রতিনিধিরা জানান, শ্রম আইন, বিধিমালা ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ না করেই শ্রমিকদের কাজ করানো হয়, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে পাশে থাকে না কেউ। শ্রমিকেরা বেশি কিছু চায় না, শ্রমিকেরা চায় কাজ করবে এবং তার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবে। আমরা শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে যে কাজ করার ফলে তাদের যে প্রাপ্য শ্রমায়নের যে অধিকার পাওয়ার কথা ছিল সে অধিক থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন আইন কনভেনশনকে এখানে রেটিফাই করে সরকার এখানে অনুস্বাক্ষর করেছে, সেগুলো মানার জন্য ওরা স্বীকৃতি দেয়, কিন্তু এখানে এসে তারা একটা মানতেছে না। আইন অনুযায়ী শ্রমিকেরা সব অধিকার পাবেন বলে জানান শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। যদি পাক্ষিকভাবে বৈঠক হয় তাইলে তো আমরা নিশ্চয়ই একটা সমাধানে যেতে পারবো। একটা মধ্যস্থ জায়গায় আসলে আমরা শ্রমিকদের সমস্যা দিয়ে অনেক সমাধান করতে পারি। জাহাজ ভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি 16,000 টাকা বাস্তবায়নে মালিক সমিতি ইতিমধ্যে একমত হয়েছে। নিম্নতম মজুরি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে এটা কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওখানে মালিক যারা থাকবেন তাদেরকে এটা আমরা জানিয়ে দেব এবং সেইভাবে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মালিক ও শ্রমিকদের সাথে একমত হয়ে আইন অনুযায়ী সবকিছু করা হবে বলে জানান এই কর্মকর্তা। মালিকদের সাথে বসেছি, আমি শ্রমিক প্রতিনিধিদের সাথে বসেছি এবং এইবারের আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি সেটার আর কোনো ব্যত্যয় করা যাবে না। জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যু খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, তাই কোনো ধরনের দুর্ঘটনায় যেন না ঘটে সেজন্য গুরুত্বের সঙ্গে কাজ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। 4 বছর পর মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন নির্মিত রোমান্টিক গল্পের সিনেমা মেকআপ। আগামী 10 জানুয়ারি দেশের 18টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শনিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। এ সময় চিত্রনায়ক জিয়াউল রোশান, অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলি সহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এর আগে 2 বার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয়। অবশেষে গত 17 ডিসেম্বর সিনেমাটির মুক্তির অনুমতি মেলে। আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে এবং সেই সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা, যদি ভুল না করে থাকি, 20 দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের, এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। সো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি। গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক, আমি সবসময় চাচ্ছিলাম। এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শোভানুধ্যায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। শনিবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, বেতার সংবাদ মাধ্যমের 33টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। 8 গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ মোট 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় গেল 2 দিনে আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 45,700 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে মিয়ানমারে 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় 6,000 বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। অন্যদিকে 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার বিষয়টি নিশ্চিত হলেও কারাদণ্ডের সম্ভাবনা নেই। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন বছরেও গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ কামাল আদওয়ান, রাফা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে গেল 48 ঘন্টায় আরও 150 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 45,700-তে ঠেকেছে প্রাণহানি, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ।
এদিকে মিয়ানমারের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশি সহ প্রায় ৬,০০০ বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তথ্য জানিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এক মামলায় ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তবে কারাদণ্ড বা অন্য কোনো সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন একজন বিচারক। যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটি নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার চলছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপা হককে প্রধান উপদেষ্টা। বিগত ৩ সংসদ আর এমপিদের ভুয়া আখ্যা। ১৬ বছর ধরে অবাধ নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষ, ব্যালটের মাধ্যমে গণতন্ত্রের পাশাপাশি ফিরবে নাগরিক অধিকার, বলছেন রাজনীতিবিদরা। তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, ক্ষমতায় এলে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস জামায়াতের। এবং জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা। হাসিনাকে আশ্রয় দিয়ে মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত, মন্তব্য সার্জিসের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।